আজ হাওড়ার হালচালের মুখোমুখি প্রাক্তন নৌসেনা আধিকারিক বরুণ কুমার বারিকদার। আজকে আমরা বরুণবাবুর সঙ্গে যেটা ঘরোয়া রাজনীতি নিয়ে আলোচনা করব, যেটা এখন জিওপলিটিক্যাল বিষয়টা আজকে আলোচনাতে আমরা বাদ দিচ্ছি। আজকে আমরা ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা করব, ঘরোয়া রাজনীতি। বরুণবাবু সম্প্রতি যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্যটি করেছেন, যে সেটিংয়ের বিষয়টা নিয়ে, এবং তিনি যে মন্তব্য করেছেন তা সেটা নিয়ে একটা নানান জায়গায় আলোচনা হচ্ছে। আপনি কি বলবেন সে ব্যাপারে? দেখুন, অভিজিৎ বাবু যেটা বলেছেন সেটা বাংলার মানুষ বলছে, বাংলার মানুষের মনের কথা। এবং রাজনীতির দিক থেকে আবার যদি দেখতে যান, তাহলে রাজনীতির যারা পরিপক্ক নেতা আছেন বা পুরনো নেতারা আছেন ভারতীয় জনতা পার্টিতে, উনিও ভারতীয় জনতা পার্টির টিকিটেই জিতে এসছেন তমলুক থেকে, সেখানে হয়তো এটাই বলবেন যে এই কথাটা আপনার বাইরে বলা উচিত হয়নি, আপনার পার্টির ভেতরে বলা উচিত ছিল, পার্টির ভেতরেই বলতেন। তার কারণ হচ্ছে উনি যেটা বলছেন সেটাতে অনেকটা আমাদের হাইকমান্ড যারা আছে তাদেরকে কিছুটা ব্লেম করা হয়ে যাচ্ছে। ব্যাপারটা ঠিক এইরকমভাবেই হয়তো মানুষ দেখছে। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবাংলায় যে জিনিসগুলো ঘটে গেল, এই যেরকম আরজিকর একটা ঘটনা ঘটলো, দিস ইজ কমপ্লিটলি প্ল্যান্ড মার্ডার, দেয়ার ইজ নো ডাউট অ্যাট অল। প্ল্যান্ড মার্ডার মিনস প্ল্যান্ড মার্ডার, প্ল্যান করে মারা হয়েছিল। তার জন্যেই এত বড় বড় পুলিশ অফিসাররা, মুখ্যমন্ত্রী পর্যন্ত ইনভলভড, যে কিভাবে দৌড়দৌড়ি করছে, এটাকে কিভাবে ঢাকা দেওয়া যাচ্ছে, কিভাবে ঘরটাকে ভেঙে দেওয়া হলো, তার মা বাবার চোখের জল এখনো শুকোয়নি। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখি সেটাতে যে তারপরেও কেন ইডি, সিবিআই ইত্যাদি যেসব এজেন্সিজ আছে তারা কিছু কাজ করতে পারলো না কেন? ভাবুন, বডিটাকেও তো পুড়িয়ে দেওয়া হচ্ছে। একদম এইসব জিনিসগুলো যেটা রয়েছে, এটা ছাড়া আপনার শিক্ষায় হোক, স্বাস্থ্যতে হোক, বা ইডি হোক, টাকা চুরিতে হোক, কয়লা হোক, বিভিন্ন জায়গাতে কেন এখনো এদের মাথা পর্যন্ত হাত গেল না, বা তাকে কেন জেলে ঢোকানো হলো না? এটাই তো প্রশ্ন। এটাই সাধারণ মানুষের প্রশ্ন। এবং উনি যেটা বলেছেন সেটাই একদম ঠিক। আপনি একবার একটুখানি চিন্তা করে দেখুন, পশ্চিমবাংলা অন্যান্য রাজ্যের মতো নয়। এখানে যদি আপনি কোনো রকমভাবে এই মাথায় হাত দেন, তাহলে পুরো পশ্চিমবাংলায় হয়তো লাইট লাগিয়ে দেবে, আগুন জ্বলে যাবে। পশ্চিমবাংলার পজিশন কিন্তু ভালো নয়। আপনি নিজে চিন্তা করে দেখুন, আজকে ভারতবর্ষে যে শাসনটা আছে, আমরা এই পার্টি করছি বলে বলছি না, আমি ভারতীয় জনতা পার্টির হয়ে গুণ গাইছি না। ভারতীয় জনতা পার্টি কেন, যে কোনো পলিটিক্যাল পার্টির মধ্যেই নানা রকম দোষ গুণ মিলেই একটা পলিটিক্যাল পার্টি, সে পলিটিক্যাল পার্টিই হয়। কিন্তু যদি আজ সেন্ট্রালে এত শক্তিশালী দল না থাকতো, তাহলে আজকে ভারতবর্ষটাই থাকতো কিনা আমার সন্দেহ হচ্ছে। ভারতবর্ষকে কোন জায়গা থেকে টেনে কোন জায়গায় নিয়ে গেছে, সেই রকম জায়গাতে এখন পশ্চিমবাংলায় যদি একটা মারামারি লেগে যায়, তাহলে দোষারোপ কার হবে জানেন? ভারতীয় জনতা পার্টির। বলবে এরা এসে মারামারি লাগালো। এটা ছাড়া যারা সেকুলার, লিবারাল ইত্যাদি কমিউনিস্ট, তারা কি বলবে? এটা একটা বর্বর দল, এটা একটা হিন্দি বলয়ের দল, এরা এখানে মারামারি লাগিয়ে দিয়েছে। এবং আমাদের যেটুকু সঞ্চয় হয়েছে এখন, আপনি বলতে পারেন পোলারাইজ, হিন্দু ভোট যেখানে একত্রিত হয়েছে এবং হচ্ছে, আমরা সেখানে হয়তো কোথাও ভেঙে পড়তে পারি। সেই জন্য এরকম জায়গাতে আর হাত দিল না। এবং আপনি বলবেন যে সিবিআই, ইডি বা অন্যান্য যেসব এজেন্সি আছে, আপনি বলে নিন। দেখা যাচ্ছে যে সেই অষ্টডিম্ব প্রসবের মতো ব্যাপার হচ্ছে সিবিআই, ইডি এইসবের ব্যাপার। ধরুন পার্থ ছাড়া পেয়ে গেল, একের পর এক সবাই ছাড়া পেয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে পার্থবাবু নাকি একটা আরামদায়ক নার্সিংহোমে ছিলেন, এতদিন আরামেই ছিলেন। তা এইসব ব্যাপারগুলো বোঝা যাচ্ছে। কি বলবেন? দেখুন, এই জায়গাটাই হচ্ছে আসল ব্যাপারটা। আমি যেটা আপনাকে বলতে চাইলাম, যে দেশটাকে বাঁচাতে গেলে, এবং পশ্চিমবাংলাতে আমরা যে জায়গাতে এসে আছি এখন, কিন্তু আপনি এই যে যারা এজেন্সিজে আছে, সেটাই মানুষ বলবে এটা তো আপনার এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি। সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে কি করছিল? এই যে কথাগুলো বলে, এত লম্বা আমাদের বর্ডার, 4000 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন জায়গায় খোলা আছে,
তখন কি বলে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করা উচিত, এটা তো আপনার দেখা উচিত। আরে আপনি একবার ভেবে দেখুন, আপনি এরকম জায়গায় চাকরি করেননি, জাননি, দেখেননি, তাই বলছেন। ইডি সিবিআই সেও আমার আর আপনার মতনই মানুষ, তারও দুটো চোখ, দুটো হাত, দুটো পা আছে। সুতরাং সে যে টাকায় ভুলবে না সেটা হতে পারে না। আপনার এখন পশ্চিমবাংলায় যত আইএস আইপিএসরা আছে বা বিডিও ফিডিও যারা আছে, তারা এখন এই বাংলায় যে শাসনটা চলছে তার জন্য প্রচন্ড উৎফুল্ল, তাদের যে আনন্দ, তাদের আনন্দ আর টিকছে না, এত টাকা তারা কামাতে পারছে। আর সেই জায়গাতেই আপনার যখন এই সেন্ট্রাল এজেন্সি আসছে, তারাও মানুষই, তাদেরকেও টাকা দিয়ে থামানো হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে। তারা তখন কি ভাবছে, আমি সেন্ট্রাল এজেন্সিতে কাজ করি তো কি হয়েছে, আমাকে কে কি বলবে, খুব বেশি হলে আমাকে ট্রান্সফার করে দেবে, খুব বেশি হলে আমাকে শোকজ করবে, আমি তো এই জিনিসগুলো পাইনি। এবং এদের যারা অফিসাররা আছে টপ লেভেলের, খুব উঁচু পর্যায়ে, তারা তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা তোমাদেরকে সবকিছু এরকম ভাবে দিয়ে দেবো যে তোমরা বলবে কোনো এভিডেন্স নেই। আমি এই আরজি কর নিয়ে বললাম, কয়লাতেও তাই, আমরা এটা করেছি, তারপরে আর হয়নি, তারপর আমি থেমে গেলাম। কাকুর কণ্ঠস্বর তো যেন গলা কেটে বার করে নিল, কালকেই যেন মনে হচ্ছে সবকিছু হয়ে যাবে, কালকেই মনে হচ্ছে ভাইপো জেলে যাবে, পেপারেও লেখালেখি এরকম চলছিল। তো আপনার ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে এই জায়গাগুলোকে আমি আর আপনি মেনটেন করতে পারবো না। আজকেও আমি আর আপনি যদি দেশকে সুরক্ষা করতে চাই আর অসুরক্ষিত করতে চাই, আমরা কিছু চাইলেই কোনো জায়গায় কিছু করতে পারি। আপনি দেখেছেন তো, ইভেন সুপ্রিম কোর্টের মতো জায়গাও বিক্রি হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টও আজকাল যে এগুলো দিচ্ছে, মানে তাদের যে ডিসিশনগুলো দিচ্ছে, সেই জায়গাটা তো আপনি কন্ট্রোল করতে পারছেন না। সুতরাং আমার দেশের মধ্যে একটা প্রধানমন্ত্রীর অফিস ছাড়াও আরো অনেকগুলো প্রধানমন্ত্রীর অফিস আছে। আপনি আমাদের পশ্চিমবাংলার ডেমোগ্রাফটা যে চেঞ্জ হয়েছে, 2011 সেন্সাস, 2011 সেন্সাসে মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুর, তখনই বলা হয়েছিল যে এগুলো আর এখন মাইনরিটি নেই, মুসলিমস আর নট মাইনরিটি, মেজরিটিতে। আজ কিনা 2011-তে, তারপর থেকে কত বেড়েছে, এবং পুরো পশ্চিমবাংলায় আরো 3টা না 4টে ডিস্ট্রিক্ট এখন সেই জায়গায় চলে গেছে, আর 2-3টে ডিস্ট্রিক্ট ছুঁই করছে। ঠিক আছে, মুসলিম সংখ্যাগুরু হয়ে যাবে। আপনি খালি এই জায়গাগুলোতে যদি কোনোদিন বাই রোড যান, আমাদের কলকাতা থেকে বনগাঁ স্বরূপনগর 70-80 কিলোমিটার, 75-80 কিলোমিটারের মধ্যে। আপনি বারাসাত হয়ে যাবেন, তারপর থেকে পুরো মানে এখান থেকে রাস্তার দুধার দিয়ে এবং ভিতর পর্যন্ত দেখবেন খালি দোকানপাট, মানুষের ঘর ঝুপড়ি এত ভরে গেছে। তো এর থেকে বোঝা, এবং সেই জায়গাগুলো ময়লা, ভীষণ বাজে কাজকর্ম হয়, অরাজকতা এবং অসামাজিক তত্ত্ব সেখানে ভরে আছে। আবার আপনি ফারাক্কা দিয়ে যান, আপনি দেখতে পাবেন ফারাক্কা ব্রিজ পার করতে আপনার কতক্ষণ লাগে। আচ্ছা, গাড়িতে গাড়িতে ছয়লাভ রাস্তা, ভাঙা চোরা, দুদিক দিয়ে দোকান। মালদার সিটির ভেতর দিয়ে যান, আপনি বুঝতে পারবেন কোন ময়লা, কোন অরাজকতার মধ্যে রয়েছে, জল পর্যন্ত নেই। আমার পশ্চিমবাংলা যে ভারতের ভেতরে বোঝা যাচ্ছে না, আপনাকে একদম আলাদা করে দিয়েছে। কালকে তো গ্রেটার বাংলাদেশ বলবে। আমি সেই কথাটাই বললাম যে আমাদের এখন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় যদি কোনো বড় অ্যাকশন নিতে হয়, তাহলে কিন্তু একটা মারামারি লাগবে। আর সেই জায়গাতে আজকে যেটা অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন, আপনি যে কথাটা বলছিলেন, অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন সেটা মানুষের মনের কথা, কিন্তু আমার পলিটিক্যাল ওয়েতে গেলে সেই জায়গাটাকে আমরা এইভাবে দেখছি। আমরা মানে আমার একটা ব্যক্তিগত ধারণা, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এর পরবর্তীকালে আলোচনা এই বিষয় নিয়ে চলতে থাকবে। দেখি এখন আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায়। আরেকটা ব্যাপার যে গীতা পাঠের আয়োজন হচ্ছে, সনাতন সমাজের পক্ষ থেকে একটি বিরাট আয়োজন, প্রায় 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন হচ্ছে কলকাতা ময়দানে। কি বলবেন? তা কলকাতার ব্রিগেডে হচ্ছে। এটা গত বছর ছিল 1 লক্ষ, এবছর হচ্ছে ওটা 5 লক্ষ।
এখানে রাজনীতিকে একদম জড়াবেন না, এখানে সাধু সন্তরা আছে। আমরা যেহেতু প্রথম থেকেই নানা রকম ধর্মীয় সংগঠনের সাথে জড়িত, সেই জন্য আমরা জড়িয়ে আছি। এখানে কিন্তু দল মত নির্বিশেষে, জাতি ধর্ম সবই নির্বিশেষে সবাই আসুক। বরঞ্চ কোনো খ্রিস্টান মুসলমানও যদি গীতা পাঠ কি সেটা শুনতে আসতে চায়, আসুক না, দরকার তো। কারণ আমরা গীতাকে এতদিন পর্যন্ত এরকমভাবেই দেখে এসেছি যে গীতাকে তো আমরা পড়ছি না, পড়ি না। আমাদের তো একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এরকম আমরা স্কুল থেকেও পড়িনি। এবং বাড়িতে গীতা যদি কেউ কোথাও থাকে তাহলে হয়তো কারো শোকেসে রাখা আছে, দেখা যাচ্ছে গীতা, ভগবত গীতা, কারো টেবিলে বইটই আছে, সেখানে আছে। আপনার ওই সাধ্য শান্তিতে দেওয়া হয় ওই রকম ব্যাপার, আমি সেই জায়গায় আছি। নাহলে আমাদের কোনো ঠাকুরের আসনে লাল কাপড় দিয়ে বাঁধা, সেখানে রোজ ধূপকাঠি দেখাচ্ছে। কেউ মারা গেল, ছুটে একটা চটি গীতা নিয়েছে, ওর বুকের উপর রেখে দে, ওর বুকের উপর রেখে দে। কিন্তু গীতাটা আমাদের যারা স্কুলে যাচ্ছে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেওয়া উচিত, তারা যাতে পড়ে, সেখান থেকে যাতে বুঝতে পারে গীতা পড়া মানে তার মধ্যে একটা সচেতনতা আসা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। আমি তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ভুলে গেছি। আমি তো সবকিছু খালি ধূপকাঠি দেখাচ্ছি আর ফুলমালা চড়াচ্ছি। আমাদের কোথাও ঠাকুররা মানে সাধু সন্তরা কোথাও এসে সৎসঙ্গ করছে, সেখানে আমরা ভোগ টোগ রান্না বান্না খেয়ে দে চলে আসছি। কিন্তু আমাকেও যে শস্ত্র ওঠাতে হবে, আমাকেও যে বাঁচতে হবে, আমাকেও যে রাস্তায় নামতে হবে, এটা আমাকে গীতা শিখিয়েছে। গীতা আমাকে বলছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। সেই জায়গাটায় আমি কবে পৌঁছবো? আমি তো সেই এখানে কমিউনিস্ট ছেলেদের দেখেছিলাম, মেয়েদেরও দেখেছিলাম, গীতা পড়াচ্ছে, লাত মারছে, পা দিয়ে মারি দিচ্ছে। তো মানে গীতাকে পড়াচ্ছে আর কি। আমাদের ছেলে মেয়েদের মধ্যে সেই জায়গাটা কবে আসবে? এই জন্য গীতা পড়ানো দরকার। এবং এটা পুরোপুরি সনাতনী ভাবে আমাদের হিন্দু জাগৃতি করা হচ্ছে, যাতে হিন্দু একটা বুঝতে পারে যে আমরাও শক্তিশালী। তাহলে ওখানে কি 2 লক্ষ মানুষ যারা থাকবেন সমবেত, 5 লক্ষ মানুষ সমবেতভাবে একসাথে গীতা পাঠ করবেন? অবশ্যই। ব্যাপারটা হচ্ছে গিয়ে যখন তারা ঢুকবে তাদের হাতে একটি গীতা দেওয়াও হবে। এবং যারা উপরে সাধু সন্ত যারা থাকবেন, যারা আর কি পুরো ব্যবস্থাপনায় রয়েছেন, তারা ওখান থেকে বলে দেবেন এত নম্বর পৃষ্ঠা, এত নম্বর শ্লোক, সেটা ওনারা পড়া শুরু করবেন। সেটাই মাইকের আওয়াজ আসবে এবং এরাও তার সাথে সাথে পড়বে। এই হচ্ছে ব্যাপার। তো ওই অনুষ্ঠানটা কটা থেকে চালু হবে? সকাল 9টা থেকে শুরু হবে, দুপুর 2টো পর্যন্ত। তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। পরবর্তী সময়ে আসবো আমরা সুচিন্তিত মতামত নিয়ে। আমরা নিজের সমৃদ্ধ হবে এবং আমাদের দর্শকদেরও সমৃদ্ধ হবেন। নমস্কার।